ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বুধবারের যে একটি ক্লাস অফ ছিল, আসলে সেই ক্লাসের আজকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। বুধবারের ক্লাসের অংশ হিসাবে চলো আমরা কিছু অঙ্ক করি, যেগুলো আমরা 1.2 এর থেকে করেছিলাম, সেগুলোকে কেন্দ্র করে কিছু সৃজনশীল করবো আজকে। চলো আমরা ক্লাস শুরু করি। দেখো 1.2 এর একটি সৃজনশীল লিখেছি আমি। এখানে বলা হচ্ছে ৬৭৭৭ এবং ৮,১২,০৭৪ দুটি সংখ্যা দিয়েছে। প্রথম সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা দেখাও। দ্বিতীয় সংখ্যাটির ০ এর পরিবর্তে কোন অঙ্ক বসালে গঠিত সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরেকটি হলো প্রমাণ করো যে দ্বিতীয় সংখ্যাটি ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আমরা অলরেডি বিভাজ্যতার সূত্রগুলো পড়েছি। যেমন প্রথম অঙ্কটি যেখানে বলছে যে ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, আমরা জানি ৩ দ্বারা কখন একটি সংখ্যা বিভাজ্য হয়, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হয়ে থাকে। তাহলে আমরা এখানে প্রথম অঙ্কটি শুরু করি। ১ নং এর ক। এখানে সংখ্যাটি হলো ৬৭৭৪। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হয়। এখানে কি করব আমরা, বলো দেখি। এখানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। এখানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করি। চলো ৬+৭+৭+৪, ৬-৭ হচ্ছে কত? ১৩, ১৩ এর সাথে ২০, ২০ আর ৪ হচ্ছে ২৪, যা ৩ দ্বারা বিভাজ্য। ৩ ৮ কি হয়? ২৪ হয় না? তাহলে যেহেতু অঙ্কগুলোর যোগফল ২৪, যা ৩ দ্বারা বিভাজ্য, সুতরাং ৬৭৭৪ সংখ্যাটি কি হবে বলতো? ৩ দ্বারা বিভাজ্য হবে। এটা আমাদেরকে দেখাতে বলেছে, তাহলে আমরা লিখে দিব দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝে নিয়েছো যে অঙ্কটির যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হয়েছে, তাহলে পুরো সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য হবে। এটা ছিল ক নাম্বার অঙ্কটি। করে নাও দেখি এতটুকু। স্যার, এর পরেরটি দেখো, দ্বিতীয় সংখ্যাটির ০ এর পরিবর্তে কোন অঙ্ক বসালে গঠিত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে লিখতে পারি যে ৮ ১ ২, ওই যে ০ এর জায়গায় খালি ঘর ৭ ৪। মনে আছে আমরা গত ক্লাসে এই ৪ নম্বর অঙ্কে করেছিলাম, খালি ঘরের জায়গাটি আসলে কত বসালে পুরো সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে ৯ দ্বারা বিভাজ্যতার নিয়মটা লিখে ফেলি। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৯ দ্বারা কি হয় বলতো? বিভাজ্য হয়। ঠিক আছে, ৯ দ্বারা বিভাজ্য হয়। তো এখানে আমরা একটু বাকি ঘরগুলো একটু যোগ করে দেখি। খালি ঘরটি ছাড়া ৮ এর ৯, ৯ দিয়ে হচ্ছে কত বলতো? ১১, ১১ এর সাথে হলো ১৮, ১৮ আর ৪ হলো ২২। এখন তাহলে এখানে ২২ সংখ্যাটি তো ৯ দ্বারা বিভাজ্য নয়, তো সেক্ষেত্রে ২২ এর পরবর্তী কোন সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য?
চিন্তা করো, দেখো 9 দিয়ে 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে 22-এর পর 22-এর পরবর্তী 27 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেহেতু 22-এর পরবর্তী 27 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, খালিঘর স্থানে বা শূন্যের স্থানে কোন অঙ্ক বসাতে হবে? সুতরাং 0 এর স্থানে বসবে, এই 27 থেকে 22 বিয়োগ করো, তাহলেই পেয়ে যাবে সেই সংখ্যাটি। শূন্য স্থানে কত বসবে? 6 বসবে। সুতরাং আবার লিখবে যে অতএব 0 স্থানে 6 বসালে, 6 অঙ্কটি বসালে গঠিত সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বুঝতে পেরেছো সবাই? 1-এর 2 নম্বর অঙ্কটি সবাই একটু দেখে নাও। এখান থেকে আশা করি অঙ্কগুলো বুঝে যাচ্ছে, কারণ আমরা ক্লাসে করেছি এগুলা। একটা স্টেটমেন্ট দিব, তারপর বাকি সংখ্যাগুলো যোগ করে যা আসবে এর পরবর্তী কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটাকে বের করব, এবং যেটা আসবে সেটার থেকে এই যোগফলটি বিয়োগ করে দিলেই এই খালিঘর স্থানের সংখ্যা বা শূন্যের পরিবর্তে যে কোন সংখ্যাটি লাগবে তা আমরা পেয়ে যাবো। আশা করি তোমরা সবাই খ নম্বরটা বুঝেছো। দেখো, এর পরবর্তীতে যে কথাটি আসবে, যে বলছে প্রমাণ করো যে দ্বিতীয় সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তো 6 দ্বারা বিভাজ্য হতে হলে আমরা জানি সংখ্যাটিকে একাধারে 2 দ্বারা বিভাজ্য হতে হয় এবং 3 দ্বারা বিভাজ্য হতে হয়। এখন দেখো যে এই সংখ্যাটি আসলে 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। তো প্রথমে আমরা সংখ্যাটি লিখি, 8,12,074। তো সংখ্যাটির এটাকে 6 দ্বারা বিভাজ্যতাকে লিখে ফেলি। আমরা জানি 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয়। এখানে 8,12,074 এর একক স্থানীয় অঙ্কে জোড় সংখ্যা থাকায় সংখ্যাটি 2 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি জোড় সংখ্যা থাকে সেই সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হয়। জোড় সংখ্যার মধ্যে বুঝতে পারছো 4 আছে, 2 হতে পারে, 6 হতে পারে। জোড় সংখ্যাগুলো যে কোনো একটি সংখ্যা যদি এখানে থাকে সে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখার বিষয় যে সংখ্যাটি আবার 3 দ্বারাও বিভাজ্য কিনা। আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কথাটিতে লিখতে পারো, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 8 + 1 + 2 + 0 + 7 + 4, 8 থেকে 9, 9 2 11, 11 সাথে হচ্ছে 18, 18 4 হচ্ছে 20, 22, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেহেতু সংখ্যাটি একবার 2 দ্বারা বিভাজ্য, আবার এদিকে 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে সেই সংখ্যাটি তো 6 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 6 দ্বারা বিভাজ্য হতে হলে তাকে 2 দ্বারাও 3 দ্বারা উভয়টি দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এটা প্রমাণ করতে বলেছে এবং আমরা সেটাকে প্রমাণিত করেছি। যেহেতু সংখ্যাটি তোমার হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হয়েছে, আবার এদিকে 3 দ্বারা বিভাজ্য হয়নি,
2 দ্বারা বিভাজ্য হয়েছে কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়নি, তাই সংখ্যাটিকে আমরা 6 দ্বারা বিভাজ্য বলতে পাচ্ছি না। আশা করি আমরা ক খ গ 1 নং সৃজনশীলের তিনটাই কিন্তু বুঝতে পেরেছি। এভাবে অঙ্কগুলো আসবে তোমাদের সামনে, পরীক্ষাটা যে নেওয়া হবে সামনের শুক্রবারের যে পরীক্ষা, এই শুক্রবার নয় সামনের শুক্রবারের যে পরীক্ষাটি, সেখানে কিন্তু আমরা এই ধরনের অঙ্কে সৃজনশীল হিসেবে দিব তোমাদেরকে। বিজ্ঞান প্রথম অধ্যায়ের কিছু ম্যাথ, যেখানে তোমাদেরকে বলা হচ্ছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ছিল 80 বর্গ মিটার, যার প্রস্থ 160 সেন্টিমিটার, যার পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 500 সেন্টিমিটার। তার সম আকৃতির আরো একটি টেবিল সেই ঘরে রাখলেন। তখন বলা হচ্ছে ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য কত সেন্টিমিটার এবং টেবিল দুটি রাখার পর ঘরে কত বর্গ মিটার খালি থাকবে, এটা আমাদেরকে বের করতে হবে। চলো করে দেখি আমরা। বলা হচ্ছে ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফারহানের পড়ার ঘরের কি কি দেওয়া আছে। পড়ার ঘরের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল হলো 80 বর্গ মিটার। একটা জিনিস খেয়াল করো, পড়ার আমাদেরকে কত সেন্টিমিটার বের করতে বলেছে। এখন ক্ষেত্রফল দিয়েছে বর্গ মিটার এবং প্রস্থ দিয়েছে সেন্টিমিটারে। তাহলে আমি ক্ষেত্রফলটাকে যদি বর্গ সেন্টিমিটারে নিয়ে আসতে পারি, তাকে প্রস্থ দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা দৈর্ঘ্যটা সেন্টিমিটারে পেয়ে যাব। তাই আমরা চলো বর্গ মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসি। তোমাদের একটা বিষয় বুঝাই, দেখো বর্গ মিটার মানে হলো 2টি মিটার। তাহলে 1টি মিটারকে যদি আমি 1টি সেন্টিমিটার আনি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু বর্গ মিটার মানে হলো 2টি মিটার। তাহলে এই 2টি মিটারকে যদি আমার এখন 2টি সেন্টিমিটার আনতে হয়, তাহলে আমাকে দুইবার মিটারকে দুইবার সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। যেহেতু বর্গ মিটার মানে 2টি মিটার, স্কয়ার মিটার বলা হয়। তাহলে সেই 2টি মিটারকে যদি 2টি সেন্টিমিটার আনতে চাই, আমাকে দুইবার 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি বিষয়টা বুঝিয়ে বলছি আবারও। এই যে 80 গুণ 100, এটা হলো 1টা মিটার 1টা সেন্টিমিটার আসলো। এরপর আরো 1টা মিটার আরো 1টা সেন্টিমিটার আসার জন্য আবার 100 দিয়ে গুণ হলো। তাহলে বর্গ মিটার মানে 2টি মিটার 2টি সেন্টিমিটারে পরিণত হলো। তাই আমরা লিখবো 2টি সেন্টিমিটারকে বর্গ সেন্টিমিটার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যেহেতু সাইড নোট দিয়ে লিখে দিতে পারো, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো এটার পরিমাণটা কত আসবে? 80 পর এখানে 4টা শূন্য, 1 2 3 4 বর্গ সেন্টিমিটার। এবং পড়ার ঘরের প্রস্থ দিয়েছে দেখো 160 সেন্টিমিটার। তো আমাদেরকে দৈর্ঘ্য বের করতে বলেছে। তো তোমরা এগুলো ছোটবেলা থেকে শিখে আসছো, আমরা জানি দৈর্ঘ্য সমান, তোমাদেরকে ক্লাসেও কিন্তু অনেকবার শিখিয়েছি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক। ঠিক আছে, যেখানে ক্ষেত্রফল হচ্ছে কত 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5, একে 160 দিয়ে ভাগ। তো এখন আমি যদি পরিমাণটা একটু বের করি, দেখো এই 0 0 চলে গেল, 16 দিয়ে কাটলে এখানে 5 এবং 2টি শূন্য রয়ে গেল, 3টি শূন্য রয়ে গেল। ঠিক আছে, মানে 0 0 কাটাকাটি যায় না। তুমি এটা রাফটা যদি একটু বাইরে করে দেখো, যে 1 2 3 4 5, একে 160 দিয়ে ভাগ হচ্ছে, তাও একটু 0 0 কেটে দেখাচ্ছি। 16 দিয়ে 80 কে কাটো, 5 16 80, এরপর আরো 3টি শূন্য রয়ে গেল। অর্থাৎ কি হবে 5000 একক, মানে হলো মিটারে থাকবে, দৈর্ঘ্যের একক মিটারে থাকবে। এভাবে আমরা এই যে গ নাম্বার প্রশ্নের উত্তর করব, যেখানে বলা হচ্ছিল ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এটা হবে ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য 5000 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? তাহলে এখানে সেন্টিমিটারে এনেছি আমরা 5000 সেন্টিমিটার। আশা করি তোমরা সবাই গ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো। বলা হচ্ছে টেবিল দুটি ওই ঘরে রাখার পর সেখানে কত বর্গমিটার জায়গা খালি থাকবে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করে দেখো। সেটা আমরা করার জন্য প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কি কি দেওয়া আছে লিখে নিই। পড়ার ঘরের দৈর্ঘ্য হলো, পড়ার ঘরের ক্ষেত্রফল, এটা একবার লিখে নিই। পড়ার ঘরের 80 বর্গ মিটার থাক। এবার পড়ার টেবিলের দৈর্ঘ্য, ঠিক আছে, একটি টেবিলের দৈর্ঘ্য হলো সেখানে কিন্তু তোমার হচ্ছে যে বলা হচ্ছে সমাকৃতির আরো একটি টেবিল ঘরে রাখলেন, মানে আগে একটা টেবিল ছিল, পরবর্তীতে আরো একটা টেবিল রাখলেন। তো একটি টেবিলের
দৈর্ঘ্য হলো 1 মিটার এবং একটি টেবিলের প্রস্থ হলো 500 সেন্টিমিটার। এটাকে মিটারে আনতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে আনবো আমরা? 100 দিয়ে ভাগ করে। আমরা জানি হচ্ছে যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বা 100 সেন্টিমিটারে কিন্তু 1 মিটার। তাহলে আমরা এখানে 500 কে 100 দিয়ে ভাগ করলে কিন্তু মিটার এসে যাবে, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এবং এখান থেকে বুঝতে পারছো আসবে 5 মিটার। প্রস্থ বড়, ঘরের প্রস্থ হচ্ছে বড়, দেখা যাচ্ছে 1 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে যে 5 মিটার। তো এইভাবেই করা হয়েছে, যেভাবে দিয়েছে সেভাবেই, কিছু করার নেই। যদিও বা এটাকেই দৈর্ঘ্য বলা হবে, কোয়েশ্চেনের একটু প্রবলেম দেখা যাচ্ছে, তবে আমরা বুঝতে পারছি একটি দৈর্ঘ্য একটি প্রস্থ, এটাকে দৈর্ঘ্য বলা হলে এটাকে প্রস্থ বলা হলে হয়ে যাবে। তো একটি টেবিলের যে ক্ষেত্রফল সেটা কি আসবে? একটি টেবিলের ক্ষেত্রফল আসবে 1 গুণ 5 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার সমান 5 বর্গ মিটার। কিন্তু টেবিল তো দুটি, তাহলে দুটি টেবিলের ক্ষেত্রফল 2 গুণ 5 সমান 10 বর্গ মিটার। এখন টোটাল যে ঘরের ক্ষেত্রফল সেটা ছিল 80, আর একটি টেবিলের ক্ষেত্রফল এসেছে 5, দুটি টেবিলের ক্ষেত্রফল হচ্ছে 10, কারণ তার মাঝে যেহেতু আরেকটি টেবিল সেখানে রেখেছে, সেজন্য দুটি টেবিলের ক্ষেত্রফল বের করে ফেলেছি। কত এসেছে? 10। তাহলে দুটি টেবিল রাখার পর, টেবিল দুটি রাখার পর ঘরে খালি থাকবে সম্পূর্ণ ঘরের থেকে টেবিল দুটির ক্ষেত্রফল বিয়োগ দিলে 70 বর্গ মিটার জায়গা ক্ষেত্রফল খালি থাকবে। এটাই হচ্ছে যে ঘ নাম্বার এই প্রশ্নটির উত্তর, যে টেবিল দুটি রাখার পর ঘরে কত বর্গ মিটার খালি থাকবে। অঙ্কটা আবার বুঝাই দিই। আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে টেবিল দুটি রাখার পর কত বর্গ মিটার খালি থাকবে। তাহলে একটি টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থটা তারা আসলে বড় দিয়ে দিয়েছে, কোয়েশ্চেন করতে একটু সমস্যা হয়েছিল। তো সেক্ষেত্রে প্রস্থ যাই হোক, যেটা যদি দৈর্ঘ্য ধরো, যদি প্রস্থ ধরো, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে তো আমরা ক্ষেত্রফল পাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা যদি দৈর্ঘ্য হয় 5 মিটার, প্রস্থ হয় 1 মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 1 গুণ 5 সমান 5 বর্গ মিটার। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাবো। একটি টেবিলের ক্ষেত্রফল যদি 5 বর্গ মিটার হয়, সেখানে দুটি টেবিলের ক্ষেত্রফল হবে 2 গুণ 5 সমান 10 বর্গ মিটার। টোটাল ঘরটি ছিল 80 বর্গ মিটারে, সেখান থেকে দুটি টেবিলের ক্ষেত্রফল 10 বাদ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? 70 বর্গ মিটার হচ্ছে যে খালি জায়গা বা খালি ক্ষেত্রফল, ঘরের বাকি ক্ষেত্রফল এর অবস্থান। আশা করছি আমরা বিজ্ঞান প্রশ্নটি বুঝতে পেরেছি। আজকের ক্লাসটি আমরা এতটুকু পর্যন্ত রাখবো। আমরা একটি সৃজনশীল, একটি গণিত সৃজনশীল প্র্যাকটিস করেছি। চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো আমরা শনিবারের ক্লাসে করব। দেখা হচ্ছে তোমাদের সাথে শনিবার যথারীতি যথাসময়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।